আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 3 জুলাই 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসই প্রধান ব্যাংক সূচক 28.74 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 4894 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক আজ 18.42 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1836 পয়েন্টে। আমরা যদি ডিএসই সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই সরিয়ে সূচক আবার 0.40 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1065 পয়েন্টে। আজ ডিএসইতে 506,18,00,000 টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 479,52,00,000 টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া 398টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, মধ্যে দাম বেড়েছে 154টির, দাম কমেছে 182 এবং দাম অপরিবর্তিত ছিল 62টি কোম্পানির। আজকেও মার্কেটের মোটামুটি ভালো পরিমাণে সূচক উন্নতি হয়েছে, যা খুবই ভালো দিক। লেনদেনের পরিমাণও গতদিনের চেয়ে বেড়েছে, যেটা মার্কেটে একটি ইতিবাচক ইঙ্গিত বহন করে। তো যাই হোক, এভাবে মার্কেট এগিয়ে গেলে সেটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য অবশ্যই একটি স্বস্তির নিউজ হবে। তবে যতটুকু মনে হচ্ছে যে মার্কেট এভাবে হয়তো বা সামনের দিকে কিছুটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন তুমি আজকের দিনের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইবিএল, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, জিপিএস ইস্পাত, এসআইবিএল, ওয়ান ব্যাংক পিএলসি এবং এনসিসি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একাই 10 পয়েন্টের মতো, অপরদিকে ইসলামী ব্যাংক 6 পয়েন্টের মতো, প্রাইম ব্যাংক 3 পয়েন্টের মতো, ইবিএল 2 পয়েন্ট, সিটি ব্যাংক 2 পয়েন্ট এবং বাকি সবাই 1 পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ট্রেগার্স বা সূচকের হারে যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে এমবি ফার্মা, অলিম্পিক, লাভেলো, স্ট্যান্ডার্ড ব্যাংক, বেক্স ফার্মা, জিপি, এসিআই, রবি, কোহিনুর কেমিক্যাল এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমবি ফার্মা এবং অলিম্পিক মূলত 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। তো এখন তুমি আজকের দিনের মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে রূপালী ব্যাংক, ইন্দো বাংলা ফার্মা, সিএপিএম, আইবিবিএল মিউচুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, মিডল্যান্ড ব্যাংক, জিপিএস ইস্পাত এবং গ্লোবাল হেভি কেমিক্যাল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রূপালী ব্যাংক, ইন্দো বাংলা ফার্মা মূলত হলটেড হয়েছে, অপরদিকে সিএপিএম, আইবিবিএল মিউচুয়াল ফান্ডে মূলত হলটেডের কাছাকাছি, অপরদিকে বাকি সবাই 6 থেকে 7% মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। এখন তুমি আজকের দিনের টপ লুজার বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাচ্ছে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে ইসলামী ফিনান্স, লাভেলো, ইস্টার্ন লুব্রিক্যান্ট, ফারেস্ট লাইফ, জিকিউ বলপেন, স্ট্যান্ডার্ড ব্যাংক, লিগেসি ফুটওয়্যার, পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স, এসকে ট্রিম এবং জাহিন স্পিন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ফিনান্স মূলত নেগেটিভ ভোল্টেজ হয়েছে, অপরদিকে বাকি সবাই 2 থেকে 3% মতো তাদের মূল্যের পতন ঘটেছে। তো এখন যদি আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ব্র্যাক ব্যাংক, অগ্নি সিস্টেম, মিডল্যান্ড ব্যাংক, বিএসএসআর, স্কয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাব, লাভেলো, ফাইন ফুডস, ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একাই 24 কোটি টাকার মতো, অপরদিকে অগ্নি সিস্টেম 15 কোটি, মিডল্যান্ড ব্যাংক 14 কোটি, বিএসএসআর, স্কয়ার ফার্মা যথাক্রমে 13-12 কোটি, এশিয়াটিক ল্যাব 11 কোটি, লাভেলো 10 কোটি এবং ফাইন ফুডস, ইসলাম এবং সিটি ব্যাংক 7 থেকে 8 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো অপরদিকে আমরা যদি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাচ্ছে ভলিউমের শীর্ষে চলে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল, এনআরবি ব্যাংক মিউচুয়াল ফান্ড, অগ্নি সিস্টেম, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইন্দো বাংলা ফার্মা, এনআরবি ব্যাংক, ফুয়াং ফুড, সিটি ব্যাংক এবং ড্রাগন সোয়েটার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড মূলত 98 লাখের মতো, ইবিএল, এনআরবি ব্যাংক মিউচুয়াল ফান্ড 65 লাখের মতো, অগ্নি সিস্টেম 57 লাখের মতো, অপরদিকে মিডল্যান্ড ব্যাংক 55 লাখের মতো এবং বাকি সবাই 33 থেকে 47 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে। এখন তুমি আজকের দিনের কিছু সেক্টর বেস লেনদেন দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে কিছু সেক্টর ভালো করেছে এবং কিছু সেক্টর খারাপ করেছে। ভালোর ভিতরে দেখা যাচ্ছে শুধুমাত্র ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, মিসসেলেনিয়াস, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ড, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো ভালো করেছে। অপরদিকে খারাপের ভিতর জুট সেক্টর, সিমেন্ট, ফুড অ্যান্ড অ্যালাইড, টেনারি ইন্ডাস্ট্রি, সিরামিক সেক্টর, টেলিকমিউনিকেশন, কর্পোরেট বা ইন্স্যুরেন্স সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল, আইটি সেক্টর এবং ফার্মা সেক্টর এগুলো খারাপ করেছে। তো যাক, এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। সূচকের জয়যাত্রা অব্যাহত, শেয়ার বাজারে ইতিবাচক বার্তা। চলতি সপ্তাহে দেশের শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে, যেখানে প্রধান সূচক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যাংক হলিডের কারণে মঙ্গলবার লেনদেন বন্ধ থাকলেও বাকি 4 কর্মদিবসের মধ্যে 3 কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ঊর্ধ্বমুখী ছিল, যা বিনিয়োগকারীদের স্বস্তি দিয়েছে।
সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার ডিএসএ প্রধান সূচক সামান্য 1 পয়েন্ট কমেছিল, বাকি দিনগুলো বাজার ইতিবাচক ধারায় ছিল। রোববার ডিএসএ সূচক প্রায় 7 পয়েন্ট বৃদ্ধি পায়, এরপর বুধবার প্রায় 27 পয়েন্ট, আর সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার 29 পয়েন্ট বেড়েছে। এতে দেখা যায় চলতি সপ্তাহে ডিএসএ প্রধান সূচক 4,832 পয়েন্ট থেকে মোট 63 পয়েন্ট বেড়ে 4,894 পয়েন্টে দাঁড়িয়েছে। এই ধারাবাহিক উত্থান বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। তবে লেনদেনের চিত্র কিছুটা মিশ্র প্রবণতা থাকলেও বেশিরভাগ দিনে ঊর্ধ্বমুখী ধারায় ছিল। রোববার ডিএসই লেনদেন হয়েছে 494 কোটি 34 লাখ টাকা, সোমবার কমে দাঁড়িয়েছে 464 কোটি 53 লাখ টাকায়, বুধবার বেড়ে দাঁড়িয়েছে 479 কোটি 52 লাখ টাকায়। আজ বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ আরো বেড়ে দাঁড়িয়েছে 506 কোটি 18 লাখ টাকায়। সার্বিকভাবে অর্থ বছরের প্রথম 2 কর্মদিবস সূচকে ধারাবাহিক উত্থান এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ দাম বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। দেশের শেয়ার বাজার ধীরে ধীরে একটি স্থিতিশীল ইতিবাচক ধারার দিকে এগোচ্ছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। তো যাই হোক, নানামুখী কারণে আমি মনে করি যে মার্কেট কিছুটা ঊর্ধ্বমুখী, বিশেষ করে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি, তাছাড়া বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, সবকিছু মিলে মনে করি যে মার্কেট কিছুটা ঊর্ধ্বগতিতে এখন অবস্থান করছে। হয়তো মার্কেট আরেকটু এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক আগামী সপ্তাহে কি ঘটে। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 20 লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা। এই বছর শেয়ারের তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্যাংক এশিয়া পিএলসির এক উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। কোম্পানির উদ্যোক্তা পরিচালক রুমি হোসেন 20 লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বর্তমানে এই উদ্যোক্তার কাছে ব্যাংকটির 3,98,38,209টি শেয়ার আছে। আগামী 30 কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বর্তমান বাজার মূল্যে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন। তো যাই হোক, কিছুটা সেল প্রেশার থাকার কারণে হয়তো উক্ত কোম্পানির শেয়ার দর কিছুটা হলেও কমার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত আরেক কোম্পানি। কি বলছে, শেয়ারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে, যা 4 জুলাই থেকে কার্যকর হবে, জানিয়েছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। তো যাই হোক, জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়ার কারণে উক্ত কোম্পানি, আমি মনে করি যে ইনভেস্টররা কিছু সাময়িক সমস্যার মুখোমুখি হবে। তো যে কারণে মার্কেটে উক্ত কোম্পানির শেয়ার দর কিছুটা হলেও কমার সম্ভাবনা আছে বলে মনে হয়। তো যাই হোক, কি ঘটে তো সেটাই দেখতে হবে। এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। শেয়ার বাজারের প্রাণ ফেরাতে চাই বিসিসি পূর্ণাঙ্গ নেতৃত্বে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন একটি গুরুত্বপূর্ণ কমিশনের পদ গত 8 মাস ধরে শূন্য রয়েছে, যার ফলে নিয়ন্ত্রক সংস্থার নীতি নির্ধারণী কার্যক্রমের মন্থরতা দেখা যাচ্ছে। শেয়ার বাজার সংস্থাটা বলছেন, কিন্তু দীর্ঘ সময় ধরে পদটি ফাঁকা থাকাটা নজিরবিহীন, যা বাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যথোপযুক্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না, তবে বাজার বিশ্লেষকরা এই যুক্তিকে গ্রহণযোগ্য মনে করছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন বলেন, বিসিসির যেহেতু শেয়ার বাজারের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা, সেখানে প্রতিটি কমিশনারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পদ ফাঁকা থাকলে পুরো কমিশনের ভারসাম্য বিঘ্নিত হয়, যার সরাসরি প্রভাব পড়ে বিনিয়োগকারীদের উপর। বিশেষজ্ঞরা মনে করছেন, কমিশনের একটি পদ দীর্ঘ সময় ধরে শূন্য থাকলে বাজারের কাঙ্ক্ষিত সংস্কার, সুশাসন ও স্বচ্ছতা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। এই অবস্থায় বাজার সংশ্লিষ্ট মহলের দাবি, সরকারকে দ্রুত এবং সাহসী পদক্ষেপ নিতে হবে। শূন্যপদে একজন দক্ষ, স্বাধীনচেতা ও অভিজ্ঞ কমিশনার নিয়োগ দিয়ে বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন করতে হবে। তা না হলে নিয়ন্ত্রণহীনতা ও অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের আস্থা আরো গভীরভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক, এটা অবশ্যই দরকার, আমি মনে করি কর্তৃপক্ষ সেই জন্য অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নেবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নেব। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।